আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। ইশরাকের শপথ গ্রহণে বাধা দেন বর্তমান সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। তারুণ্যের সমাবেশে বললেন তারেক রহমান। গণতন্ত্র উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপানের নিক্কেই সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা। দুদকের মামলায় হাইকোর্টে খালাস পেলেন তারেক রহমান ও ডাক্তার জোবায়দা। সব মামলায় সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। জাতীয় নির্বাচন যাতে নিশ্চিত হয়, জনগণকে তার প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান তিনি। নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কম সংস্কার বেশি সংস্কারের আবর্তে ঘুরপাক খাচ্ছে জাতীয় নির্বাচন। ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করতে না দিয়ে সরকার স্বৈরাচারী মনোভাবের প্রকাশ ঘটিয়েছে বলে অভিযোগ তার। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির ভাষণে একথা বলেন তারেক রহমান। জাহাঙ্গীর আকন জানাচ্ছেন বিস্তারিত, ছবি তুলেছেন এম সেলিম। ঢাকায় তারুণ্যের সমাবেশ। ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের লাখ লাখ উজ্জীবিত তরুণদের স্লোগানে মুখর নয়াপল্টন এলাকা। তরুণদের জনস্রোত ছড়িয়ে পড়ে একদিকে ফকিরাপুল ছাড়িয়ে মতিঝিল, অন্যদিকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলু আশপাশের এলাকায়। প্রচণ্ড রোদ আর গরম, আবার কখনো বৃষ্টি, এমনই বৈরী আবহাওয়া উপেক্ষা করে নয়াপল্টনে ঢল নামে লাখো তরুণের। হাতে লাল সবুজের পতাকা, লাখো তারুণ্যের এই সমাবেশকে করে তোলে আরও বর্ণিল। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশের আয়োজক জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বিকেল 4:45 লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পর্দায় তারেক রহমানের মুখচ্ছবি দেখে উল্লাসে ফেটে পড়েন তরুণরা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তরুণদের জন্য কর্মমুখী নিরাপদ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। জনগণের জীবন মানের উন্নয়ন, নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ, কর্মসূচি, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি, এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই একটি জ্ঞান ভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্য থেকে প্রথম পর্যায়ে কম বেশি 50 লক্ষ গ্রামীণ দরিদ্র পরিবারের জন্য আমরা ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা করছি। কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ করতে না দেয়ায় সরকারের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে, আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় সমাবেশ, আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না, যারা আদালতের নির্দেশকে অবজ্ঞা করে, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। তারেক রহমান বলেন, অতীতের সব তত্ত্বাবধায়ক সরকার
3 মাসের মধ্যে নির্বাচন দিলেও বর্তমান সরকারের 10 মাস পার হতে চললেও তারা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। সমাবেশে তরুণদের নিয়ে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতারা বলেছেন তারা নির্বাচনে রোড ম্যাপ চেয়েছেন, কারো পদত্যাগ চাননি, অথচ পদত্যাগের নাটক দেখেছে দেশবাসী। তারা দাবি করেন দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি রুখতে হবে। নেতারা বলেন করিডোরে কি লাভ কি ক্ষতি তা তারা বুঝতে চান না, কোনোভাবেই দেশের অখণ্ডতা নষ্ট হতে দেবেন না। আহমেদ সরারের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আড়াই বাবুল। দলীয় সংগীতের তালে তালে উত্তাল হয়ে ওঠে পুরো নয়াপল্টন। ফকিরাপুল থেকে আরামবাগ, নয়াপল্টন থেকে কাকরাইল মোড়, যতদূর দেখা যায় শুধু ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। তারুণ্যের সমাবেশে বিএনপি নেতারা বলেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে সুকৌশলে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। আওয়ামী নির্যাতন, গুম খুনের কথা ভুলতে বসেছে। যারা 15 বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদকে সরালো তাদেরকেই ভারতের এজেন্ট বলা হচ্ছে। সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি। আমাদের 31 দফা আমরা সেখানে উপস্থাপন করেছি। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। করিডোরে লাভ কি লোকসান কি এটা দেখার আমার দরকার নাই। আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই। আমরা বুঝি আপনি কি করতে যাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না। আমরা বুঝি এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। বিএনপি নেতারা বলেন 9 মাস পার হলো, সংস্কারের কোনো খবর নেই। এতদিনেও যারা সংস্কার করতে পারেনি তারা জনগণের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিক। এখনো নাকি গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের বিষয়ে ঐক্যমত হয় নাই। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলছি, কান খুলে শুনুন। যদি গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কারের বিষয়ে ঐক্যমত না হয়ে থাকে, সেই সংস্কার করবে
বাংলাদেশের জনগণ। আর কেউ সেই সংস্কার করতে পারবে। আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। আমি একটি কথাই বলবো যে ষড়যন্ত্র চলছে, তাই আমাদের ষড়যন্ত্র লিখতে হবে, গণতন্ত্র ফিরে হবে। তারুণ্যের সমাবেশের আয়োজক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতারা বলেন, গত 15 বছর তারা রাজপথে ছিল, রাজপথই তাদের ঠিকানা। সময় ক্ষেপণ করার মতো সময় বাংলাদেশের মানুষের হাতে নেই। বাংলাদেশের তরুণরা অল্প সময়ের মধ্যেই একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট উৎসবের মধ্যে দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিক আর যাকে ভোট দিক তারা ক্ষমতায় যাবে, এটাই আমাদের সংবিধান বলে। অতএব রাষ্ট্রের মালিকানা ভাববেন না, এই রাষ্ট্রের মালিক জনগণ। বিচার ও সংস্কারের সাথে নির্বাচনকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই, সংসদ নির্বাচন বিলম্বিত করারও কোনো সুযোগ নেই বলে দাবি করা হয় সমাবেশ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ায় অব্যাহত শান্তি, স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থানের আশা প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার জাপানের নিক্কেই সম্মেলনে বক্তব্যকালে কথা বলেন তিনি। ডক্টর ইউনূস আরও বলেন, এশিয়া এবং এর বাইরেও বিভিন্ন অঞ্চলে সংঘাতের সূত্রপাত হচ্ছে, শান্তি অধরা হয়ে উঠছে। যুদ্ধ এবং মানবসৃষ্ট সংঘাত ইউক্রেন, গাজা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে হাজার হাজার মানুষের জীবন জীবিকা ধ্বংস করছে। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে এবং গণতন্ত্রের মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। একটি অস্থির বিশ্বে জনগণের ক্ষমতায়ন ও তৃণমূল পর্যায়ের নেতৃত্ব আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা দেন। এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড সাজা মুক্ত হলেন তারেক রহমান। এর আগে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্থ বানুর বিরুদ্ধে রাজধানীর কারফুল থানায় মামলা করে দুদক। এই মামলার বিচার শেষে 2023 সালের 2 আগস্ট তারেক রহমানকে 2 ধারায় মোট 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। লন্ডন থেকে দেশে ফেরার পর গেল 13 মে 587 দিনের বিলম্ব মার্জনা চেয়ে রায়ের বিরুদ্ধে ডাক্তার জুবাইদা রহমান আপিল করলে তা গ্রহণ করে হাইকোর্ট। এই মামলায় তারেক রহমান আলাদা করে আপিল না করলেও জুবাইদা রহমানের সঙ্গে তারও খালাসের আবেদন করা হয়েছিল। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আপিলের বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত। এই জন্য সুপ্রিম কোর্ট থেকে নির্বাচন কমিশন বরাবর একটি নোটিশ দেওয়ার আদেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে শুনানি আজ। গতকাল প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে শুনানি করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন। শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ জানতে চান ইসি ও রাষ্ট্রপক্ষের কোনো প্রতিনিধি আছেন কিনা। এ সময় ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আদালতকে জানান, নির্বাচন কমিশনের রিটে পক্ষভুক্ত হয়নি। ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর রিট খারিজ করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত সোমবার আপিল করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এর আগে 22 মে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানো, তাকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের 10 তারিখ আগামী 7 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার থেকে 1446 হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে।
গতকাল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সভা শেষে গণমাধ্যমকে তিনি জানান, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেশের অনেক স্থানে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে রংপুর, দিনাজপুর, নড়াইল, নীলফামারী, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে এই 8টি জেলায় ঈদুল আজহার চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী 7 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। 1432 বঙ্গাব্দ 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 8 দিন এবং মোল্লা মাসুদ সহ 3 জনের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হুসাইনের আদালত বুধবার এই আদেশ দেন। এর আগে অস্ত্র আইনের মামলায় হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ সুব্রত বাইন সহ 4 জনের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী শুনানি করেন। আসামি পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল সহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন। আদালতে নিজেকে নির্দোষ দাবি করে সুব্রত বাইন বলেন, তার অনেক শত্রু, তাই নিরাপত্তার জন্য অস্ত্র রাখতেন। এছাড়া তিনি চাঁদাবাজি করেন না, তার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা হয়। এর আগে মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকে। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ইলন মাস্কের স্টারলিংক এদেশে যাত্রা শুরু করা ইন্টারনেট সেবা দেয়া আইএসপি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে এমন শঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা। তাদের দাবি, সরকার যথাযথ নীতি না করলে 20 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ হুমকিতে পড়বে। গতকাল এক ব্রিফিংয়ে দাবি করেন ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে অন্যান্য ব্যবসায়ীরা জানান, দেশে স্টারলিংকের আগমন একদিকে আশীর্বাদ এবং অন্যদিকে এনটিটিএন উদ্যোক্তাদের ব্যবসার জন্য হুমকির। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা কার্যক্রমে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীরা ক্লাসে অনিয়মিত হয়ে পড়লে ভিসা বাতিলেরও সতর্কবার্তা দেয়া হয়। বিদেশি শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদটি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনগুলোতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফাঁস হওয়া গোপন নোটকে সূত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাস আর কনসুলেটগুলোকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার বন্ধ রাখতে বলা হয়েছে। এই সময়ের ভেতরে আবেদনকারী শিক্ষার্থীদের সোশ্যাল প্ল্যাটফর্মে তৎপরতার উপর সূক্ষ্ম নজরদারির জন্য জনবল আর সক্ষমতা বাড়াতে কাজ করবে পররাষ্ট্র দপ্তর। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীদের নতুন হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বলা হয়েছে, ক্লাসে অনিয়মিত হয়ে পড়লে শাস্তিস্বরূপ ভিসা বাতিল হতে পারে। এদিকে হার্ভার্ড ইউনিভার্সিটির জন্য সরকারি বরাদ্দ থেকে আরও $300 কোটি ছেঁটে ফেলার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, এই বরাদ্দ বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানে দিলে বেশি লাভ হবে। ফিলিস্তিনি ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচির জেরে হার্ভার্ড ইউনিভার্সিটির সাথে প্রশাসনের এই টানাপোড়েন চলছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। ঈশ্বরের শপথ গ্রহণে বাধা দেন বর্তমান সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। তারুণ্যের সমাবেশে বললেন তারেক রহমান। গণতন্ত্র উত্তরণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপানের নিক্কেই সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা। দুদকের মামলায় হাইকোর্টে খালাস পেলেন তারেক রহমান ও ডাক্তার জোবায়দা। সব মামলায় সাজামুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায় 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।